ডক্টর মোহাম্মদ ইউনুস এখন তিন দিক থেকে ফেঁসে গিয়েছে। প্রথম ভারত, দ্বিতীয় যুক্তরাষ্ট্র, তৃতীয় চায়না। তিন দিক থেকে গোল 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 করে ফেঁসে গিয়েছে এবং একটা মাকড়সার জালের মধ্যে তিনি এখন ফেঁসে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এই মাকড়সার জালের মধ্যে ফেঁসে গিয়ে মোহাম্মদ ইউনুস এখন ছটফট ছটফট করছে, অথচ তিনি বুঝতে পারছেন না যে এই মাকড়সার জালে ফেঁসে যাওয়ার ফলে তিনি এখন যতই ছটফট করুন না কেন, যত বেশি ছটফট করবেন তত বেশি তিনি জড়িয়ে পেঁচিয়ে একেবারে লন্ডভন্ড করে ফেলবেন নিজের টোটাল নামটাকে। দ্বিতীয় খবর, সোজা যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার জন্য এখন সরাসরি সমর্থন এসছে। অর্থ বুঝতে পারলেন? যুক্তরাষ্ট্রের ভাব ভঙ্গি, তাদের স্টেটমেন্ট, তাদের বক্তব্য থেকে স্পষ্ট এখন তারা বুঝিয়ে দিচ্ছে যে আমরা শেখ হাসিনাকে আমাদের তরফ থেকে, ট্রাম্প প্রশাসনের তরফ থেকে সরাসরি সমর্থন দিচ্ছি। এটা তো তারা আর মুখে বলতে পারে না এরকম সহজ সরল বাংলা ভাষায়, কিন্তু তাদের আকার ইঙ্গিত এবং আজ যে স্টেটমেন্ট দিয়েছে একদম গরম গরম স্টেটমেন্ট, তাতে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে ট্রাম্প প্রশাসন সরাসরি শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে নাকি ইউনুস সরকারকে সমর্থন দিচ্ছে। এটা কোনো ওই যুক্তি তর্ক বা মন গড়া কথা নয়, একদম খবরের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব, তথ্যভিত্তিক কথা বলবো। এবার আমরা যদি ইউনুসের প্রসঙ্গ দিয়ে শুরু করি, ইউনুস সাহেব নিজেকে ভীষণ বড় একজন খেলোয়াড় মনে করে, কিন্তু আজ এই ভিডিওতে প্রমাণ হয়ে যাবে যে ইউনুস সাহেবের অকাতটা ঠিক কতটা, সেটা আজ এই ভিডিওতে প্রমাণ হবে। বাপ বাপ হতা হে, বেটা বেটা হতা হে। ইউনুস সাহেব, ভিডিও শুরু করার আগেই আমি একটা সতর্ক বার্তা দিতে চাই। আপনি যে এই খেলাটা শুরু করেছেন না, মানে এই যে বক্সিং খেলাটা শুরু করেছেন আর আপনার প্রতিদ্বন্দ্বী হিসাবে বেছে নিয়েছেন ভারতকে, মোদী সরকারকে বেছে নিয়েছেন, সুতরাং এই রিংয়ের মধ্যে বক্সিং খেলা যখন চলবে তখন লাতি ঘুষি চর কিল এসব তো চলবেই, তাই না? আপনি একটা ঘুষি মারবেন ভারতকে, এবার ভারত যদি উল্টে আপনাকে একটা ঝাড়া লাথি মারে তখন কিন্তু কান্নাকাটি করলে হবে না। এই সতর্ক বার্তাটা আগে থেকেই দিয়ে দিলাম। আসুন তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। বন্ধুরা, গতকাল তুলসী গ্যাবার্ডের বক্তব্যে, গতকাল মধ্যরাত এই শব্দটা কিন্তু ভালোভাবে মনে রাখবেন, এর অনেক বড় একটা অর্থ আছে। গতকাল তুলসী গ্যাবার্ডের যে বক্তব্য দিয়েছে তুলসী গ্যাবার্ড, কি বক্তব্য আমি এখন তার উপরে আসছি না, আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন। সেটা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনাদের সময় অপচয় হবে। সুতরাং গতকাল তুলসী গ্যাবার্ড যাওয়ার আগে বাংলাদেশের ইউনুস সরকারের উপরে যে বক্তব্যটা দিয়েছে সেটার একটা ব্যাপক রিয়াকশান দিয়েছে মোহাম্মদ ইউনুস সাহেবের প্রশাসন গতকাল মধ্যরাতে ফেসবুকে। সেখানে লেখা হচ্ছে, গ্যাবার্ডের মন্তব্য তথ্য প্রমাণের ভিত্তিতে নয়, উদ্বেগ প্রধান উপদেষ্টার কার্যালয়। ইউনুস সাহেব, এত তাড়াতাড়ি উদ্বেগ প্রকাশ করলে হবে? খেলাটা তো আপনি শুরু করেছিলেন, এত শীঘ্রই উদ্বিগ্ন হয়ে পড়লে কি করে চলবে? খেলা তো সবে জমেছে, আপনি আপনার দিকের খেলা সবে এখনো শেষ করে উঠতে পারেননি, আপনার প্রতিদ্বন্দ্বীরা এখনো খেলা শুরু করেনি, তারা সবাই অপেক্ষা করে দেখছে আপনি ঠিক কতটা দৌড়াতে পারেন। আপনার এই দৌড়টা শেষ হলেই পরবর্তী আপনার প্রতিদ্বন্দ্বীর খেলা শুরু হবে, কিন্তু নিজের খেলা শেষ করার আগেই আপনি উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন। উদ্বিগ্ন হলে কি করে হবে ইউনুস সাহেব? আপনি তো নিজেই খেলাটা শুরু করেছিলেন, কিভাবে বুঝতে পারছেন না? আমি জানি আপনি ঠিক বুঝতে পারছেন, কিন্তু আপনি অবাক হচ্ছেন যে আমার এই খেলা দেশের মানুষ, দেশের জনগণ কি করে বুঝে নিচ্ছে, তাই না? এই যে আপনি জাতিসংঘের মহাসচিব গুতরেস সাহেবকে বাংলাদেশে ডেকে নিয়ে এসে কি প্রমাণ করতে চেয়েছিলেন? আপনি জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে ডেকে নিয়ে এসে এই যে মানে সরাসরি না হলেও ঘুরিয়ে পেঁচিয়ে ভারতকে যে বদনাম করার চেষ্টা করেছেন, এটা কি আমরা বুঝছি না? এখানে হেডলাইন কি বলছে? বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ। তা খেলাটা কে শুরু করলো? আপনি আপনার যে ক্ষমতা সেটা দেখানোর জন্য জাতিসংঘের গুতরেস সাহেবকে বাংলাদেশে ডেকে নিয়ে এসে ভারতের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করালেন।
এবার আপনার প্রতিদ্বন্দ্বী ভারত, সে আমেরিকার একজন রাষ্ট্রদক্ষকে, যে গুতরেসের বাবা না ঠাকুরদা, এরকম একজনকে ডেকে নিয়ে এসে তার দ্বারায় উদ্বেগ প্রকাশ করালো। আপনি যখন জাতিসংঘের মহাসচিবকে দিয়ে উদ্বেগ প্রকাশ করিয়েছিলেন, তখন ভারত সরকারের তরফ থেকে কি কোনো বক্তব্য এসেছিল? তাহলে আজ আপনি কেন উদ্বেগ প্রকাশ করছেন? ভারত সরকার যখন একটা পাল্টা ঘুষি আপনাকে মারলো, কান্নাকাটি করলে তো হবে না। তাহলে কি করে এই খেলাটা এখনো চলবে? আপনি খেলতে খেলতেই যদি কেঁদে ফেলেন, আমাকে মেরেছে, আমাকে মেরেছে। আপনি জাতিসংঘের মহাসচিবকে নিয়ে এসে বলছেন এই ভারতের এই বিষয়টা খারাপ। সুতরাং ভারত যখন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তাকে নিয়ে এসে আপনার দিকে আঙুলটা ছুড়ে দিচ্ছে, তখন কেন কান্নাকাটি শুরু হয়ে যাচ্ছে? আসলে বন্ধুরা, আপনাদেরকে এবার বলি, এই রিপোর্টটা আমরা যদি পড়ি, একদম স্পষ্টভাবে বুঝতে পারবো যে ইউনূস সাহেব ঠিক কতটা বাধ্য হয়ে এই আমেরিকার তুলসী গ্যাবার্ডের বক্তব্য উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া দিয়েছে। এই রিপোর্টটা যদি আমরা একবার পড়ি, ইউনূস সাহেব কেন ঠকঠক করে কাঁপতে কাঁপতে ডোনাল্ড ট্রাম্পের সামনে এরকম একটা মন্তব্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ সরকারের তরফ থেকে। এই রিপোর্টটা আমি পড়ছি, আপনারা বুঝতে পারবেন। দর্শক বন্ধুরা, রিপোর্টে বলা হচ্ছে, সম্ভবতই ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়েছে ইউনূস সরকার। তবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিবাদ এড়াতে প্রতিক্রিয়া এড়ানোর সিদ্ধান্ত হয় প্রাথমিকভাবে। মানে তুলসী গ্যাবার্ড যে প্রতিক্রিয়া দিয়েছে, যে স্টেটমেন্ট দিয়েছে, সেটার কোনো প্রতিক্রিয়া দেবে না ইউনূস সরকার, এটাই প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বেঁকে বসে কট্টর ইসলামিক দলগুলি। জানা গিয়েছে জামাতে ইসলামী সহ কট্টর ইসলামিক দলগুলি ইউনূস সরকারের উপরে প্রবল চাপ তৈরি করে। মানে গতকাল রাত্রেই এসব হয়েছে। তারা দাবি করে সরকারকে অবিলম্বে তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানাতে হবে। বাংলাদেশ সরকারের একাধিক সূত্র থেকে জানা গিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে সরকারের পক্ষ থেকে তুলসীর বক্তব্য পাশ কাটানোর চেষ্টা হয়েছিল। সন্ত্রাসবাদী কার্যকলাপ আটকাতে উপযুক্ত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে বাংলাদেশের উপর মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা জারির সম্ভাবনা কোনো মহলই উড়িয়ে দিচ্ছে না। অন্যদিকে একাধিক গোয়েন্দা সূত্র সরকারকে জানায়, মার্কিন কর্তার বক্তব্যের প্রতিবাদ না করা হলে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি প্রতিবাদের দেশে নাশকতা শুরু করতে পারে। পাশাপাশি জামাত নেতারাও সরকারের উপর প্রবল চাপ তৈরি করেন। আসলে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন জামাতপন্থী লোকজনেরা। তারা প্রশাসনের ভিতর থেকেও চাপ তৈরি করে। চাপের মুখে বেশি রাতে, ওই যে ভিডিও শুরুতেই বললাম না, একটা সাধারণ বিষয় ভেবে দেখুন, তুলসী গ্যাবার্ডের বক্তব্যকে যদি নিন্দা করতেই হতো বা সেটার প্রতিবাদ জানাতেই হতো, তাহলে সকালে একটা অফিস টাইমে প্রতিক্রিয়াটি আসতো। তা না মধ্যরাতে প্রতিক্রিয়া আসছে, রাত 12টা 1টা 2টোর সময়। কেন আসছে? এই তো এখানেই বোঝা যাচ্ছে যে তা চাপের মুখে বেশি রাতে সরকার প্রতিক্রিয়া দিতে সম্মত হয়। তবে দেশটির বিদেশ মন্ত্রক এর সঙ্গে জড়ায়নি। প্রতিক্রিয়া দেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এরপর আমেরিকা বাংলাদেশ সম্পর্ক কোন দিকে গড়ায়, সেটাই এখন দেখার বিষয়। তো সুতরাং বুঝতে পারলেন যে ইউনূস সাহেব এই যে প্রতিক্রিয়াটা দিয়েছে তুলসী গ্যাবার্ডের বক্তব্যের, সেটাতে যথারীতি তার পা হাঁটু ঠকঠক করে ইতিমধ্যে কাঁপছে। কারণ 1-2 দিনের মধ্যে না হয় ট্রাম্প হয়তো অ্যানাউন্স করে দিল যে বাংলাদেশে চরমপন্থা মাথা গজিয়ে উঠেছে এবং বর্তমান ইউনূস সরকার সেই চরমপন্থার বিরুদ্ধে কোনো রকম অ্যাকশান নিচ্ছে না, তাই নাও এই স্যাংশন। ব্যাস হয়ে গেল। ইউনূস সাহেব তো জুতো খেতে খেতে মানে মরে যাবে দেশের মানুষের কাছে। সুতরাং খুব ভয়ে আছে এখন ইউনূস সাহেব। মানে ওই সেই জলে কুমির ড্যাঙায় বাঘ, এরকম একটা পরিস্থিতিতে রয়েছে তিনি। এবার মানে এক শিয়াল ডাকলে সব শিয়াল ডাকতে হয়, সেরকমই ইউনূস সাহেব যখন প্রতিক্রিয়া দিয়েছে, সেখানে ইউনূস সাহেবের যে সমস্ত উপদেষ্টারা আছে তারা কি বাদ থাকতে পারে? এখানে সালাউদ্দিন সাহেব তুলসীর বক্তব্যে আমেরিকা বাংলাদেশ সম্পর্কে প্রভাব ফেলবে না, এমনটাই বলছে অর্থ উপদেষ্টা।
মানে এই বয়স্ক লোকগুলো যে এত পরিমাণ মিথ্যে কথা বলতে পারে আর দেশের জনগণকে যে এতটাই বোকা ভাবে, আমি ভেবে সত্যি অবাক হয়ে যাই। অর্থ উপদেষ্টা বলছে বাংলাদেশ আমেরিকা সম্পর্কে কোনো প্রভাব পড়বে না তুলসীর এই বক্তব্যে, কোনো প্রভাব পড়বে না। তাই গতকালকে থেকে ইউনূস সাহেবের যত উপদেষ্টা আছে, যত তার চাটুকদাররা আছে, সবাই দেখি গতকাল থেকে আজ দুপুর অবধি সমাজ মাধ্যমে নিজেদের বক্তব্য দিচ্ছে। সবারই একই বক্তব্য, কোনো মানে প্রভাব পড়বে না। প্রভাব যদি নাই পড়তো তাহলে আপনারা এত ছুটোছুটি কেন বাঁধিয়ে দিয়েছেন এক তুলসীর স্টেটমেন্টে। তিনি বলছে তুলসী গ্যাবার্ডের বক্তব্যে আমেরিকার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না, প্রভাব পড়বে না অর্থনৈতিক সম্পর্কেও। হ্যাঁ, সেটা আমরা বুঝতে পারছি প্রভাব পড়বে কিনা আপনাদের কার্যক্রম দেখেই। অর্থ উপদেষ্টা বলেন বাংলাদেশ খাদের কিনারায় ছিল, এখন সেখান থেকে উত্তরণ হয়েছে। আচ্ছা, দেখছি নানাজন মনের মাধুরী মিশিয়ে নানা কিছু লিখলেও দেশ ভালো আছে, দেশের অর্থনীতি নিয়ে হতাশার কোনো কারণ নেই, বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আসেন একটু ঘুরে দাঁড়ানোর সিন দেখাই। কবের রিপোর্ট দেখছেন এটা? 18ই মার্চ। আজকের রিপোর্ট দেখছেন কোন দেশের সংবাদ মাধ্যমে? দৈনিক ইত্তেফাক, বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবর দেখছি। কি বলা হচ্ছে? চালের দামে ক্রেতার নাভিশ্বাস, পেঁয়াজে কৃষকের কান্না, দেশ ঘুরে দাঁড়িয়েছে। আর একটু দেখাই, এই যে মুডিসের রিপোর্ট। মুডিস কি, আমার এই চ্যানেলেই গত পরশুদিন এই প্রতিবেদনটি নিয়ে আমি একটি প্রতিবেদন প্রকাশ করেছি, যেখানে মুডিস কত বড় একটা সংস্থা সেটা আমি বিস্তারিতভাবে বুঝিয়েছি। তাই এই ভিডিওতে মুডিস কি সেটাতে আমি আসছি না, মুডিসের রিপোর্টটা শুধু আমি তুলে ধরছি। কি বলছে? মুডিস বাংলাদেশের রেটিং B2-তে নামিয়ে আনলো, প্রথমবারের মতো আউটলুককে নেতিবাচক করা হলো। মানে মুডিস বাংলাদেশের যে রেটিং সেটা কমিয়ে দিয়েছে বিভিন্ন কারণে। আর এই যে এখানে বলা হচ্ছে যে আউটলুককে নেতিবাচক করা হলো, সে এখানে এই চার্টটা একবার দেখুন। 2010 সাল থেকে 2023 পর্যন্ত এই আউটলুকের যে চার্টটা আছে সেটা প্রতিবারই স্টেবল 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 দেখতে পাচ্ছেন। আর এইবার 18ই নভেম্বর 2024-এর রিপোর্টটা দেখুন, নেগেটিভ। এই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। সিরাজগঞ্জে 8 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। সারা দেশ যে জিনিসটাকে নিয়ে এক সপ্তাহ এখনো হয়নি, সারা দেশ উত্তাল হয়ে উঠল, সেই জিনিসটাই আবারও ঘটছে। কত তারিখের রিপোর্ট এটা? 18 তারিখ। আজকের রিপোর্ট কোন সংবাদ মাধ্যম? দৈনিক ইত্তেফাক বাংলাদেশের রিপোর্ট। সিরাজগঞ্জে 8 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। সুতরাং সমাজে কোনো রকম আইন এখনো প্রতিষ্ঠা করতে পারেনি। পরবর্তী রিপোর্ট দেখুন। ইউনূস সাহেব না, অর্থ উপদেষ্টাকে বলছি। দ্য গার্ডিয়ানের এই রিপোর্টটা একবার আপনারা একটু পড়ে আসবেন। দ্য গার্ডিয়ানের এই রিপোর্টে কি বলা হয়েছে? বিলেতের প্রভাবশালী সংবাদপত্র দ্য গার্ডিয়ানের সাংবাদিক হান্না এলিস পিটারসেন সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছিল এবং তিনি ইউনূস সাহেবের সাথে একটা সাক্ষাৎকারও করেছে। সাক্ষাৎকার করার পর দ্য গার্ডিয়ানে এই বিস্তারিত একটি প্রতিবেদন তিনি পাবলিশ করেছে এবং এই প্রতিবেদনে সম্পূর্ণ ইউনূসের মন মতো করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সম্পূর্ণ শেখ হাসিনা বিরোধী একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই প্রতিবেদনের বিশেষ একটি জায়গায় এই সাংবাদিক, এই যে মুখটা দেখতে পাচ্ছেন তো এনার, এই সাংবাদিক যখন বাংলাদেশের রাস্তায় ঘুরে বেরিয়েছে, সেই ঘুরে বেড়ানোর তার যে অভিজ্ঞতা খুব সংক্ষেপে তিনি তুলে ধরেছেন। তিনি লিখছেন, কিন্তু ঢাকার রাস্তায় হাঁটতে হাঁটতে এমন অনুভূতি হয় যে দেশটি এখন একটি খাদে দাঁড়িয়ে আছে। যদিও ইউনূসকে এখনো ব্যাপকভাবে সম্মান করা হয়, তবুও তার শাসন ক্ষমতা এবং প্রতিশ্রুতি সংস্কারের গতি নিয়ে প্রশ্ন উঠছে। মানে একজন বিলেতি সাংবাদিক, তিনি ঢাকার রাস্তায় ঘুরে তার যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাটা এক কথায় তিনি বলছে যে দেশ এখন একটি খাদের মুখে দাঁড়িয়ে আছে। অথচ আমাদের উপদেষ্টা মহলরা সারা দেশের মানুষকে বোঝাচ্ছে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। দেশে এখনো 8 বছরের শিশুকে ধর্ষণ করা হচ্ছে। অর্থ উপদেষ্টা বলছে দেশ ঘুরে দাঁড়িয়েছে। এই সমস্ত কিছু কোথা থেকে পাওয়া জানেন? এই যে বাংলাদেশে এই যে কয়েকদিন ধরে আমরা দেখি না যে কথায় কথায় যেখানে খুশি লুটপাট হচ্ছে,
যে যেখান থেকে পাচ্ছে কিছু একটা হলেও সেখান থেকে সব লুট করে নিয়ে যাওয়া হচ্ছে। এই সংস্কৃতিটা কোথা থেকে এসছে? এই যে দেখুন, তাদের আব্বাজানদের দেশ থেকে এসছে। আজকের রিপোর্ট, ইসলামাবাদে ভুয়া কল সেন্টার, খবর চাউর হতেই অবাধে লুটপাট, কম্পিউটার আসবাব বাদ গেল না কিছুই। ছবিটা দেখতে পাচ্ছেন তো? কিছুটা বাংলাদেশের মতো মিলে যাচ্ছে না? এই জিহাদিরা বলে না এরকম লুটপাট যখনই হয়, ও জনতার একটা 15 বছরের ক্ষোভ মনে জমেছিল, সেটার এখন উচ্ছ্বাস বার হচ্ছে। ওসব উচ্ছ্বাস টুচ্ছ্বাস কিছুই নয়, এটা হচ্ছে ধোঁকাবাজ হানাদার বাহিনী, পাকিস্তানের সংস্কার এখন বাংলাদেশে ঢুকেছে। এবার 3 দিক থেকে যে ঘিরে যাওয়ার কথাটা বলছিলাম, সেই খবরে আসি। 26শে মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। মানে এদিকে ইলন মাস্কের ওই স্টারলিংক নিয়ে অনেক কিছু কাণ্ড করা হলো, কোনো রকমে একটু ডোনাল্ড ট্রাম্পকে যাতে খুশি করা যায় নানা রকম চেষ্টা করলেন বেশ কিছুদিন ধরে, 4-5 সপ্তাহ ধরে ইউনূস সাহেব। কিন্তু শেষ বেশ যখন দেখলেন যে তা কোনো মতেই ডাল গলছে না, তখন ইনি এখন যাচ্ছেন 26শে মার্চ চীন সফরে। কিন্তু চীন সফরে যাওয়ার আগেই তার যে প্রতিদ্বন্দ্বী মোদি সাহেব রয়েছে সামনে, খেলাটা খেলে দিয়েছে। এই যে দেখুন, গতকাল লেক্স ফ্রিডম্যান পডকাস্ট নামে একটি আমেরিকান পডকাস্টার আছে। শুধু ইউটিউবার পডকাস্টার এমন ভাববেন না। এই লেক্স ফ্রিডম্যান পডকাস্টে, এই ছবিতে যাকে দেখছেন যে আমেরিকান, ইনি কোনো ইউটিউবার না। হ্যাঁ, ইনি পডকাস্ট ইউটিউব চ্যানেল চালান, কিন্তু ইনি বিশ্ববিখ্যাত এবং তার নাম হচ্ছে রিসার্চে। ম্যাসাচুসেটস ইউনিভার্সিটিতে তিনি একজন বিখ্যাত রিসার্চার। এবং ইলন মাস্কের এই যে ইলেকট্রিক ভেহিকেল যে এখন বাজারে এসছে, এটা যখন প্রথম তৈরি শুরু হয়, সেই সময় এই লেক্স ফ্রিডম্যানের রিসার্চ পেপার থেকেই ইলন মাস্কের অনেকটা কাজ সহজ হয়েছিল এবং তিনি ইলন মাস্কের একজন সহযোগী। তো এই লেক্স ফ্রিডম্যান কয়েকদিন আগে ভারতে এসছিল ভারত সরকারের প্রধানমন্ত্রী মোদি সাহেবের একটা ইন্টারভিউ নিতে। ইন্টারভিউটা অনেক দিন আগে হয়েছে, কিন্তু গতকাল এই ইন্টারভিউটা প্রকাশিত হয়েছে। আর প্রকাশিত হওয়ার পর একেবারে সারা বিশ্বে চাঞ্চল্য সৃষ্টি করেছে। আর 26শে, কত তারিখে বললাম, 26শে মার্চ যে আমাদের ইউনূস সাহেব চীনের কাছে একটু গলাও করতে যাচ্ছে, সেটার একদম পুরো তালা লাগিয়ে দিয়েছে মোদি সাহেব এই ইন্টারভিউতে। এই ইন্টারভিউতে 3 ঘন্টা 3.5 ঘন্টার একটি ইন্টারভিউ ছিল এবং এই 3 ঘন্টা 3.5 ঘন্টার কিছুটা সময়ে অল্প কিছু কথা মোদি সাহেব একটু জুড়ে দিয়েছে চীনকে নিয়ে, আর তাতেই পুরো খেলাটা ঘুরে গিয়েছে। 26শে মার্চ ইউনূস সাহেব চীনে যাওয়ার আগেই তিনি চীনে গিয়ে যে কোনো লাভ করতে পারবে না, তার মানে একটা ছবি ইউনূস সাহেবকে দেখিয়ে দেওয়া হয়েছে। মোদি সাহেব এই ইন্টারভিউতে চীনকে একটু সাধুবাদ দিয়েছে। চীন এবং ভারতের সম্পর্ক আগামী দিনে কতটা ভালো হতে পারে তারই একটি ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে মোদি সাহেবের তরফ থেকে। আর সেই ইঙ্গিত পাওয়া মাত্রই চীন সরকার থেকে যে বক্তব্য আসছে তা সত্যিই দেখার মতো। সোমবার মানে গতকাল লেক্স ফ্রিডম্যানের পডকাস্টে ভারত চীন সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের জন্য চীন কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং বলেছে যে হাতি এবং ড্রাগনের মধ্যে একটি সহযোগিতামূলক নৃত্য উভয় দেশের জন্য একমাত্র পছন্দ। মানে হাতি আর ড্রাগন, মানে ভারত হাতি আর ড্রাগন হচ্ছে চায়না। তো এই হাতি ড্রাগনের যে নৃত্য, সেটা এই উভয় দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একমাত্র পছন্দ, চীন বলছে। ভারত চীন সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী মোদীর ইতিবাচক বক্তব্যের প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলছেন যে তার দেশ এই বিবৃতিটি লক্ষ্য করেছে এবং এর প্রশংসা করেছে। সুতরাং এর মাধ্যমে আমরা কি বুঝছি, যে মোদি সাহেব ইতিমধ্যেই চীনকে বার্তা দিয়ে দিয়েছে যে দেখুন, আগামী 1 সপ্তাহ পর ওই যে একটা ভুয়া টুকলি করে, অর্থনীতিতে টুকলি করে শান্তিতে নোবেল পাওয়া একজন ব্যক্তি আপনাদের ওখানে যাবে, হাতটা জড়ো করবে, বিভিন্ন রকম কথা বলবে, কিন্তু দেখবেন বিষয়টা তো সবই বুঝতে পারছেন, সেই হিসাবে কাজ করবেন। চীনকে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং বিশেষ কিছু সুবিধা করতে পারবে না। আর এদিকে আমেরিকার কথা যদি বলি, তাহলে আশ্চর্যের ব্যাপার হয়েছে। মোদি সাহেব ওই ইন্টারভিউতে চীনকে সাধুবাদ দিয়েছে, কিন্তু সেই ইন্টারভিউটা
আমাদের ডোনাল্ড ট্রাম্প তার যে একটা নিজস্ব সোশ্যাল মিডিয়া আছে, সামাজিক মাধ্যম আছে, ট্রুথ সোশ্যাল, সেই হ্যান্ডেলে পোস্ট করেছে। এখানে যেমনটা দেখছেন, মোদির সাক্ষাৎকার ট্রাম্প পোস্ট করলেন নিজের সমাজ মাধ্যমের পাতায়। মানে বুঝতে পারছেন কেন 3 দিক দিয়ে ঘিরে গিয়েছে বললাম। মোদি সাহেব ভারতে বসে একজন আমেরিকান পডকাস্টারকে ইন্টারভিউ দিয়েছে এবং সেই ইন্টারভিউতে তিনি আমেরিকারও প্রশংসা করেছে, চায়নারও প্রশংসা করেছে। কিন্তু এবার সেই ইন্টারভিউটা ডোনাল্ড ট্রাম্পের কি এসে গিয়েছে, কোথায় ভারত কোথায় আমেরিকা। কিন্তু তা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প মোদি সাহেবের এই ব্যক্তিগত পডকাস্টটি, সাক্ষাৎকারটি তার নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করেছেন। এবার বুঝতে পারছেন কিভাবে 3 দিক দিয়ে ঘিরেছে। বেশি সময় নেব না বিশ্লেষণ করার জন্য, আপনারা নিজেই বিশ্লেষণ করে নিন। আশা করি আপনারা সেটুকু পারবেন। এবার আসি মূল খবরে। যে ভিডিওর শুরুতে সবথেকে বড় যে দাবিটা করেছি, যে যুক্তরাষ্ট্রের তরফ থেকে এখন শেখ হাসিনার জন্য সরাসরি সমর্থন এসছে। কি করে? খবরটা দেখুন। কবের খবর? তারিখ এখানে দেখা যাচ্ছে 18ই মার্চ, আজকের খবর এটা। এই খবরে আমরা কি জানতে পাচ্ছি? এই খবরে আমরা জানতে পাচ্ছি যে আমেরিকার আরেকজন কর্মকর্তা, আরেকজন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরেকজন কর্মকর্তা। কে সেই কর্মকর্তা? সেই কর্মকর্তা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। আজ তিনি আবার বলে দিয়েছে যে বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে দৃষ্টিভঙ্গি, সেই একই দৃষ্টিভঙ্গি সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওরও। মানে ব্যাপারটা কি বুঝলেন? গত পরশুদিন তুলসী গ্যাবার্ট ভারতে আসলো। গতকাল তুলসী গ্যাবার্ট সরাসরি বলল যে বাংলাদেশে এরকম চরমপন্থার উত্থান হচ্ছে, মার্কিন প্রশাসন এই চরমপন্থাকে দমন করতে একেবারে এক পায়ে খাড়া। এই বক্তব্যটা দিয়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে গেলেন। মাঝরাতে ইউনূস প্রশাসন উঠে এসে, ওই জামাত শিবিরের ভয়ে ইউনূস প্রশাসন উঠে এসে যুক্তরাষ্ট্রের তুলসী গ্যাবার্টের বক্তব্যের বিরোধিতা করলো। মাঝরাতে এই বিরোধিতা করাতে দুপুর হতে না হতেই আমেরিকার দিক থেকে আবার বক্তব্য চলে আসলো। এইতে দেখুন না, হিন্দুস্তান টাইমসের যে বাংলা, সেই বাংলা এটা কভার করেছে। লেখা হচ্ছে, ট্রাম্পের দৃষ্টিভঙ্গি অনুসরণ করেনটা আমি জুড়ে দিচ্ছি, ট্রাম্পের দৃষ্টিভঙ্গি অনুসরণ বাংলাদেশি সংখ্যালঘু ইস্যুতে বলল মার্কিন বিদেশ দপ্তর। বাংলাদেশি সংখ্যালঘুদের ওপর হামলা ইস্যুতে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি অনুসরণ করেন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। এমনটাই জানালেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি ব্রুস। বোঝা গেল এবার? মানে মধ্যরাতে যেই না ইউনূস সাহেব একটা বক্তব্য দিল যে যুক্তরাষ্ট্রের এই বক্তব্য আমরা সমর্থন করি না, অমনি তার পরবর্তী বক্তব্য চলে আসলো যে ডোনাল্ড ট্রাম্প দীপাবলিতে তোমাকে নিয়ে যে চিঠিটা লিখেছিল, সোশ্যাল মিডিয়াতে যে পোস্টটা দিয়েছিল, সেই বক্তব্যই সমর্থন করে যুক্তরাষ্ট্র প্রশাসনের আরও একজন কর্মকর্তা, সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। তার মানে বোঝা যাচ্ছে যে এক শেখ হাসিনাকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র এখন কতটা মরিয়া হয়ে আছে। সুতরাং দর্শক বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, আপাতত পুরোটা কভার আপ করার দরকার নেই, আপনাদের মস্তিষ্কে পুরোপুরি ঢুকে গিয়েছে। এই ভিডিওর টোটাল সামারি কি ছিল, এক কথায় যদি বলতে চাই তাহলে ওই একই বিষয়। ইউনূস সাহেব এখন 3-4 দিক থেকে ফেসে গিয়েছে এই মাকড়সার জালে, এবং যতই তিনি নাড়াচাড়া করবে, লাফালাফি করবে, তত বেশি করে ফাঁসবে। এবং শেখ হাসিনার জন্য সমর্থন, এই ইউনূস সরকার এখন দেশের মানুষকে যে বিভ্রান্তিতে ফেলে দিয়েছে যে কোনো সমর্থন নেই, আমাদের এই ইউনূস প্রশাসনের সমর্থন সারা বিশ্বে, সেটা সম্পূর্ণ ভুয়া একটা ব্যাপার। বিশেষ করে যুক্তরাষ্ট্রের দিক থেকে শেখ হাসিনার সমর্থন যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া সহ এবার চীন থেকেও আসতে শুরু করবে। তার ব্যবস্থা করবে ভারত সরকার, মোদী সরকার। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক তথ্যবহুল ছিল। ভিডিওটি সম্বন্ধে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।